নিট 2026-এর এক্সাম হল থেকে বেরিয়ে আসার পর গত এক সপ্তাহ ধরে তোমাদের অনেকের মাথায় বারবার হয়তো এই একটা কথাই ঘুরছে, আর একটু ভালো করলে এবারে হয়তো হয়ে যেত। কেউ ওএমআর সিটে ভুল করেছো, কেউ টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারোনি, আবার কেউ এমন অনেক প্রশ্ন অ্যাটেম্পটই করোনি যেগুলোর আনসার তুমি জানতে। আর এখন পেপার অ্যানালিসিস আর এক্সপেক্টেড স্কোর দেখে মনে হচ্ছে এবারে হয়তো আর সরকারি মেডিকেল কলেজে হবে না। আর সেই কারণেই তোমরা অনেকেই ভাবছো এবারে ড্রপ নিয়ে নিট 2027-এর জন্য প্রস্তুতি নেবে কিনা। এই ড্রপ দেওয়া বা ইয়ার লস করা এটা জীবনের এমন একটা কঠিন সিদ্ধান্ত, তাই অত্যন্ত ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তাই এই ভিডিওটাতে আমি কিন্তু কোনো ফেক মোটিভেশন দেব না। আমি এটা বলবো না যে নেভার গিভ আপ, আর একবার ড্রপ নাও সব ঠিক হয়ে যাবে, এরকমটা আমি বলবো না। কেন? কারণ বাস্তবটা বড় কঠিন। মাথায় রাখতে হবে যে একটা পুরো ড্রপ ইয়ার কিন্তু শুধুমাত্র মোটিভেশনাল কোট দিয়ে সারভাইভ করা যায় না। অতএব আজ আমরা একদম অনেস্টলি কথা বলবো, জানবো কখন ড্রপ নেওয়া উচিত, কখন নেওয়া উচিত নয়, কারা কমপ্লিট ড্রপ নেবে, কারা পার্শিয়াল ড্রপ নেবে, আর কখন প্ল্যান বি চুজ করাটাই অ্যাকচুয়ালি স্মার্টার ডিসিশন হতে পারে। তাই যদি সত্যিই কনফিউজ থাকো আর ইমোশনাল হয়ে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে না চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে শুরু থেকে শুরু করি। দেখো, এবারে নিট 2026-এর পেপার যে খুব সহজ ছিল এমনটা কিন্তু আমি বলছি না, আবার এটাও বলছি না যে ভীষণ কঠিন ছিল। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা জানো এমন অনেক প্রশ্ন ছিল যেগুলো তোমরা জানতে, কিন্তু টাইম ম্যানেজমেন্টের অভাবে ওএমআর সিটে তার উত্তর ভরতে তোমরা পারোনি। আবার কিছু কিছু প্রশ্ন দেখে এটাও মনে হয়েছে যে প্রিপারেশন যদি আরেকটু ভালো থাকতো তাহলে ওই প্রশ্নগুলোর অ্যাটেম্প তোমরা করতে পারতে। আর এগুলো নিয়ে বারবার ভাবছো বলেই তোমাদের মাথায় ড্রপ দেওয়ার চিন্তাটা কিন্তু ঘুরে ফিরে আসছে। এর মানে যেটা দাঁড়াচ্ছে যে এই বছর তোমাদের এক্সপেক্টেড স্কোর না আসার পেছনে মূলত দুটো কারণ থাকতে পারে। প্রথমত, পরীক্ষার দিনে তোমরা ভালো পারফর্ম করতে পারোনি, আর দ্বিতীয়ত নিট প্রস্তুতিতে কোথাও কিছু ঘাটতি থেকে গিয়েছিল বলে তোমার মনে হচ্ছে। এই দুটো কারণের মধ্যে প্রথমে আমরা প্রথম কারণ মানে পরীক্ষার দিনের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। চলো, যদি পরীক্ষার দিন তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আগে ভাবো যে ঠিক কোথায় সমস্যাটা হয়েছিল। পরীক্ষা দিনে কি ওএমআর সিটে বাবলিংয়ে ভুল হয়েছিল, যেমন পঞ্চম প্রশ্নের উত্তর ষষ্ঠ ঘরে মার্ক করে এসেছো, বা ষষ্ঠ প্রশ্নের উত্তর সপ্তম ঘরে মার্ক করে এসেছো, অথবা সময়ের অভাবে যেসব প্রশ্নের উত্তর জানতে সেগুলোও কি ওএমআর সিটে ভরতে ভুলে গেছো বা ভরতে পারোনি, অথবা কঠিন প্রশ্ন দেখে ঘাবড়ে গিয়েছিলে যার কারণে আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল, প্যানিক হয়ে গিয়েছিল এবং ঠিকঠাকভাবে পেপার সলভ করতে পারোনি, বা এমনও তো হতে পারে যে ইনভিজিলেটর বারবার এসে বিরক্ত করছিল যার কারণে সাইন করতে, ছবি লাগাতে, থাম ইমপ্রেশন দিতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে, ফলে পেপার ভালোভাবে অ্যাটেম্পটই করতে পারোনি। অথবা তোমাদের কেউ হয়তো পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছেছিলে, বকা খেয়েছিলে, প্যানিক হয়ে গিয়েছিলে, তাই ঠিক মতোভাবে পেপার অ্যাটেম্পট করতে পারোনি তোমরা। আবার কেউ হয়তো এত বেশি ট্রাভেল করে কেন্দ্রে পৌঁছেছিলে যে সেই ট্রাভেলেই অনেক এনার্জি শেষ হয়ে গিয়েছিল, ফলে পরীক্ষায় নিজের 100% এনার্জি দিয়ে পেপার তোমরা দিতে পারোনি। পরীক্ষার দিন কারো হয়তো স্বাস্থ্যজনিত কোনো সমস্যা হয়েছিল, গরমের কারণে কারো শরীর খারাপ হয়ে গেছিল, আবার কোনো মেয়ের হয়তো পিরিয়ড চলছিল, পিরিয়ডস ক্র্যাম্পের কারণে ভালোভাবে পারফর্ম করতে পারেনি, অথবা হতে পারে যে আবহাওয়ার কারণেও অনেক ছাত্রছাত্রী সমস্যার মুখোমুখি হয়েছে। কারণ পরীক্ষার দিন অনেক শহরেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে সময় মতো কেন্দ্রে পৌঁছতে পারোনি, অনেকেই ঘাবড়ে গিয়েছিলে, ফলে পরীক্ষায় ভালো পারফর্ম তোমরা করতে পারোনি। আবার কিছু শহরে প্রচণ্ড গরম ছিল, সেন্টারে শুধু ফ্যান চলছিল, তাও খুব ধীরে, অতিরিক্ত ঘাম হচ্ছিল, শরীর খারাপ লাগছিল, যার কারণে তোমরা ভালো পারফর্ম করতে পারোনি। এগুলোর মধ্যে যে কোনো কারণ থাকতে পারে যার জন্য পরীক্ষার দিনে তোমরা নিজেদের সেরাটা দিতে পারোনি। এই সব কোনো কারণে হয়তো এখন তোমার মনে হচ্ছে যে পরীক্ষাটা ঠিকঠাক হয়নি, আরও একবার ড্রপ নেওয়া উচিত।
এবার আসি পরীক্ষার দিনের আগের বিষয়গুলোতে, অর্থাৎ তোমাদের প্রস্তুতির সময়টাতে। জাস্ট নিজেকে জিজ্ঞেস করো যে তোমাদের প্রস্তুতিতে সত্যিই কি কোনো ঘাটতি ছিল, রিসোর্সের অভাব ছিল, বা এমন হয়েছিল যে তুমি ভেবেছিলে সেলফ স্টাডি করেই পড়ে নেবে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, একটা কোচিংয়ে জয়েন করাই উচিত ছিল, তাহলে হয়তো আরও ভালো প্রস্তুতি হতো, ডিসিপ্লিনের মধ্যে পড়াশোনাটা করা যেত। বা এনসিইআরটির বই ঠিকভাবে পড়ে গিয়েছিলে, হয়তো শুধু বায়োলজিতে এনসিইআরটি ভালোভাবে পড়ে গিয়েছিলে, কারণ সবাই বলেছিল যে বায়োলজিতে এনসিইআরটি বাইবেল, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির এনসিইআরটিটা তেমনভাবে হয়তো গুরুত্ব দাওনি। আবার এমনও হতে পারে যে বায়োলজিতেও এনসিইআরটিটাকে খুব বেশি অবহেলাই করেছিলে। আবার রিভিশনের অভাবও কিন্তু একটা বড় কারণ হতে পারে। প্রস্তুতি হয়তো ভালোই ছিল, কিন্তু ঠিকভাবে রিভিশন করতে পারোনি, অনেক প্রশ্ন প্র্যাকটিসই করে যাওনি, খুব বেশি মক টেস্টও দাওনি, যার কারণে পরীক্ষার দিনে টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো হয়নি। এই কারণেই যেসব প্রশ্নের উত্তর জানতেও সেগুলোর উত্তরও ওএমআর শিটে ঠিকঠাক ভরতে পারোনি, বা হয়তো ঠিকভাবে নোটস তৈরি করোনি, যার কারণে দ্রুত রিভিশন করতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিলে। বা নিট প্রস্তুতির এই 2-2.5 বছর সময়ে তোমার হয়তো শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেই সময়টা শরীর ঠিক করতে লেগে গিয়েছিল, অথবা হয়তো বাড়িতে কোনো পারিবারিক সমস্যা চলছিল, যার কারণে তুমি সবসময় ডিস্ট্রাক্টেড ছিলে, মানসিকভাবে অশান্ত ছিলে এবং প্রস্তুতিতে নিজের 100% দিতে পারোনি। এই সবের মধ্যে যে কোনো কারণ থাকতে পারে যার জন্য নিট 2026-এ তোমার এক্সপেক্টেড স্কোর আসছে না, আর তাই হয়তো ভাবছো যে আরও 1 বছর ড্রপ করে পরের বারের জন্য নিটের প্রস্তুতি নেবে। এখন যদি তোমার মনে হয় যে সমস্ত বিষয় তোমার কন্ট্রোলে আছে, যেমন ভালোভাবে রিসোর্স ব্যবহার করা, এনসিইআরটি ভালোভাবে পড়া, বারবার রিভিশন করা, বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি মক টেস্ট দেওয়া, এগুলোর ওপরে তুমি ড্রপ ইয়ারে কাজ করতে পারবে এবং নিজেকে উন্নত করতে পারবে, তাহলেই শুধু ড্রপ নেওয়ার কথা ভাবতে পারো। কিন্তু যদি মনে হয় যে এতগুলো বিষয় তোমার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়, বা তুমি জানো যে পরীক্ষার দিন তুমি ঠিকই প্যানিক করে ফেলো, বা অনেক রিসোর্স থেকে পড়তে পারবে না, অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছো, সম্পূর্ণ স্যাচুরেটেড ফিল করছো, তাহলে ভালোভাবে ভেবে দেখো সত্যিই তোমার ড্রপ নেওয়াটা উচিত কিনা। আর একটা বিষয়ের জন্য কিন্তু নিজেকে প্রস্তুত রাখো, নতুন করে প্রস্তুতির সময় আবারও কিন্তু পারিবারিক সমস্যা আসতে পারে, স্বাস্থ্য সমস্যাও হতে পারে। পরের বার পরীক্ষার দিনও কিন্তু প্রচণ্ড গরম থাকতে পারে, বৃষ্টি হতে পারে, ট্রাভেল করতে গিয়ে শরীর হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, বা পরের বারও ইনভিজিলেটর আরও বিরক্ত কিন্তু তোমাকে করতে পারে। তুমি যতবারই ড্রপ নাও না কেন, এই সব ঘটনা যে কোনো সময় কিন্তু আবারও ঘটতে পারে। তাই শুধুমাত্র এই সব কারণের ভিত্তিতে সিদ্ধান্ত নিও না যে ড্রপ দেবে কি ড্রপ দেবে না, বরং যেগুলো পুরোপুরি তোমার কন্ট্রোলে আছে, যেমন নোটস তৈরি করা, প্রশ্ন প্র্যাকটিস করা, রিভিশন করা, ওএমআরে বাবলিং প্র্যাকটিস করা, টাইম ম্যানেজমেন্টের ওপরে কাজ করা, এই সব কিছুর ওপর যদি তুমি সত্যিই কাজ করার জন্য প্রস্তুত থাকো, তাহলেই ড্রপ নেওয়ার কথা ভাবতে পারো। আবার যদি এই বছর তোমাদের ফার্স্ট অ্যাটেম্প্ট হয়ে থাকে, অর্থাৎ ক্লাস 12-এ বোর্ডের সঙ্গেই তোমরা নিট 2026 দিয়েছো এবং সত্যিই তোমাদের নিট ক্র্যাক করার ইচ্ছে রয়েছে, মেডিকেল ফিল্ডে যাওয়ার স্বপ্ন রয়েছে, তাহলে নির্দ্বিধায় আর 1 বছরের কমপ্লিট ড্রপ তোমরা নিতেই পারো। এক্ষেত্রে ড্রপ নাও এবং শুধুমাত্র নিট প্রস্তুতির ওপরে ফোকাস করো, এটাও কিন্তু একটা অল্টারনেটিভ। আর যদি নিট 2026-এ তোমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট হয়ে যায়, অর্থাৎ ইতিমধ্যেই একবার ড্রপ নিয়ে ফেলেছো, আরও একবার মনে হচ্ছে যে কাট অফ ক্লিয়ার করতে পারবে না বা ভালো স্কোর হবে না, তাহলে আরও একবার ড্রপ করাটা কিন্তু খুব রিস্কি একটা ব্যাপার হয়ে যাবে। আর যদি মনে হয় ইতিমধ্যেই তুমি 2 বছর ড্রপ নিয়ে ফেলেছো, তারপরেও আর একবার চেষ্টা করতে চাও, তাহলে এটা যেন তোমার শেষ অ্যাটেম্প্ট হয়। কারণ পরপর 3 বছর ড্রপ করার পর নিটের পড়াশোনাটা কিন্তু ফ্রাস্ট্রেটিং হয়ে যায়। আর এরকমটা নয় যে পরের বছরের প্রতিযোগিতা সহজ হয়ে যাবে। প্রতি বছর প্রতিযোগিতার মাত্রা কিভাবে ক্রমশ বেড়ে চলছে সেটা কিন্তু কম বেশি তোমরা সকলেই জানো। যেমন 2023 সালে 20 লক্ষের বেশি ছাত্রছাত্রী নিট পরীক্ষা দিয়েছিল, 2024 সালে
24 লক্ষের বেশি রেজিস্ট্রেশন করেছিল, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। 2025 সালে 22 লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছিল, আর 2026 সালে 23 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু নিট পরীক্ষা দিয়েছে। তাই যদি ড্রপ নেওয়ার কথা ভাবো, তাহলে সব ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখো, সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকো। কারণ যত দিন যাবে প্রতিযোগিতা তত বাড়বে, কাট অফ বাড়বে, পেপার লিকের সমস্যা হতে পারে, পেপার খুব কঠিন আসতে পারে, আবার সহজ কিন্তু লম্বা প্রশ্নও আসতে পারে। এগুলোর কোনোটাই কিন্তু তোমার কন্ট্রোলে নেই। তাই এই সব কিছুর জন্য যদি মানসিকভাবে প্রস্তুত থাকো, তাহলে ড্রপ নেওয়ার কথা তুমি ভাবতে পারো। তবে এখানে একটা প্ল্যান বিও কিন্তু আছে। যদি একান্তই মনে করো যে ডাক্তার তোমাকে হতেই হবে, যে কোনো মূল্যে এমবিবিএস তোমাকে করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ড্রপ না দিয়ে বিদেশের মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসতে পারো। এখন বিদেশে এমবিবিএস পড়তে যাওয়ার কথাটা শুনলেই অনেকেই এই চিন্তায় পড়ে যায় যে এখানে বুঝি অনেক টাকা খরচ হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, দেশের প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস পড়তে যা খরচ হয় তার 4 ভাগের 1 ভাগ টাকায়, মানে সাধ্যের মধ্যে খরচে রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশগুলো থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসা যায়। তোমরা জানো যে দেশে এমবিবিএস করা বা বিদেশে এমবিবিএস করার মধ্যে এখন তেমন আর কোনো তফাৎ নেই। প্রত্যেককেই এক্সিট পরীক্ষা বা লাইসেন্স পরীক্ষা দিয়ে তারপরে লাইসেন্স পেতে হয়। সেক্ষেত্রে দেশে এমবিবিএস করা বা বিদেশে পার্থক্য কিন্তু তেমন কিছু থাকে না। আবার অন্যদিকে বিদেশের মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ভালো থাকে, খরচও আবার সাধ্যের মধ্যেই থাকে। তাই যদি মনে করো যে এবছরই এমবিবিএস করবে, তাহলে ড্রপ করে একটা বছর নষ্ট না করে, একটা পুরো ইয়ারকে নষ্ট না করে বিদেশ থেকে এমবিবিএস করে আসাটা কিন্তু একটা ভালো অপশন। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করে আসছে। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএসকে অনায়াসেই ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে এবং আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা জানবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারেন, তাদের কি কি শর্ত রয়েছে, আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা কিভাবে সাহায্য করব, এর সবটাই আমরা বলে দেব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু পাশে থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনি যদি ফ্রেশার্স হন বা ড্রপার্স হন, তাহলে অনায়াসে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া এই ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন, অথবা এই ফোন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্টও ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসে কথাও বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার কিন্তু দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, আমি সেই বিষয়ে নিশ্চয়ই আলাদা করে ভিডিও বানাবো। আর এ পর্যন্তই, ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর কলকাতার অফিসে এলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন।